এসকে একাডেমিতে সবাইকে স্বাগত। 2024-এ যারা এইচএস পরীক্ষা দিচ্ছ এবং সঙ্গে ফিলোজফি সাবজেক্ট আছে তাদের জন্য আমি ফিলোজফি সাজেশান নিয়ে এসেছি। যাদের ফিলোজফিতে সমস্যা আছে তারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং স্কিপ না করে দেখো। চলো আমরা ফিলোজফির জন্য কোন কোন কোশ্চেনগুলো রেখেছি একবার দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, প্রথমত বলি, ফিলোজফিতে 5টা বট কোশ্চেন থাকে 8 মার্ক করে, ঠিক আছে? আচ্ছা, কোন কোন চ্যাপ্টার থেকে বট কোশ্চেন থাকে? বচন থেকে বট কোশ্চেন থাকে, অমাধ্যম অনুমান থেকে বট কোশ্চেন থাকে, ন্যায় থেকে বট কোশ্চেন থাকে, ঠিক আছে? চলো আমরা বচন নিয়ে একটু দেখে নিই, বচনে কোন কোন বট কোশ্চেনগুলো রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা বলে রাখি, বচন বট কোশ্চেন তো থাকবেই, অথবা দিয়ে বচন করো থাকবে। যারা লজিক করতে পারো আমি চাইবো তারা সবাই লজিক করো, ঠিক আছে? যারা লজিক পারবে না তারা বট কোশ্চেনের দিকে আসবে, ঠিক আছে? আচ্ছা, এমনি সবাই বট কোশ্চেন তৈরি করে যাবে এবং বচনে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা চলো, বচনে আমরা কোন কোন কোশ্চেনগুলো রেখেছি দেখে নিই একবার। বচন বলতে কি বোঝো? কি আছে বট কোশ্চেনের প্রথমে? দেখো, ছোট ছোট কোশ্চেন দিয়ে পার্ট পার্ট করে কোশ্চেন থাকবে। হ্যাঁ, বচন বলতে কি বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য, কোন বচনে কোন পদ ব্যাপ্য তা উল্লেখ করো। প্রথমত একটু বচন নিয়ে আলোচনা করে নিই। বচন বলতে কি বোঝো, মানে বচন কাকে বলে? দেখো, একদম এক লাইনে উত্তর। দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধকে স্বীকার বা অস্বীকার করাকে বচন বলে। কি হলো? তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা খাতা পেন নিয়ে বসো এবং সঙ্গে আমার বলার সঙ্গে সঙ্গে লিখে নাও, ঠিক আছে? দেখবে মনে থেকে যাবে। দুটি পদের মধ্যে, বচন কাকে বলে? দুটি পদের মধ্যে কোনো একটি সম্বন্ধকে স্বীকার বা অস্বীকার করাকে বচন বলে, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন আছে, কোন বাক্যগুলি বচনে পরিণত হয়? ঠিক আছে, সব বাক্য কিন্তু বচন নয়। কোন বাক্যগুলি বচনে পরিণত হয় এই কোশ্চেনটা আসে, বা কোন বাক্য বচন হয়? ঘোষকমূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? কোন মূলক বাক্য? ঘোষকমূলক। লিখে দিচ্ছি, লিখে নাও, ঘোষকমূলক বাক্য। ঠিক আছে? আচ্ছা, দেখো, এটা প্রথমত যে কোশ্চেনটা সেটা আলোচনা করলাম, বচন কাকে বলে। আচ্ছা, বচনে কটি অংশ বলো তো? বচনে 4টি অংশ। হ্যাঁ, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক বা গুণ আর বিধেয়, ঠিক আছে? বচনের 4টি অংশ: পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক আর বিধেয়। দেখো, দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা 4 মার্কের কোশ্চেন থাকে। এটা বচন ও বাক্যের মধ্যে পার্থক্য। বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য খুব ইজি কোশ্চেন একটা, এবং খুব এবারের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসবেই, মানে অনেকটা আসার চান্স আছে এবারে, ঠিক আছে? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য একবার শুনে নাও আমার সঙ্গে, এবং খাতায়, যারা খাতা পেন নিয়ে বসে একবার লিখে নাও, দেখবে ইজিলি মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? বচনের 4টি অংশ থাকে। এক, পরিমাণ, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। বাক্যের কয়টি অংশ থাকে? বাক্যের 2টি অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। সংযোজক থাকে, উহ্য থাকে, অনেক সময়, বেশিরভাগ সময় উহ্য থাকে। তাই আমরা বলবো যে বচনের 4টি অংশ, বাক্যের 2টি অংশ, ঠিক আছে? অংশগুলো উল্লেখ করবে। 1 নম্বর। হ্যাঁ, এটা পার্থক্য হয়ে গেল। 2 নম্বর পার্থক্য কি? বাক্য বাক্য যে কোনো কাল, মানে বাক্যের 3টি কাল, যে কোনো কাল হতে পারে। বাক্য ভবিষ্যৎকালের হতে পারে, বর্তমান কালের হতে পারে, অতীতকালের হতে পারে, কিন্তু বচন একমাত্র বর্তমান কালেরই হবে, ঠিক আছে? তাহলে 2 নম্বর পার্থক্য কি বললাম? বাক্য 3টি কালের মধ্যে যে কোনো একটি কাল হতে পারে, ভবিষ্যৎকাল, অতীতকাল, বর্তমান কাল, কিন্তু বচন কি হবে? একমাত্র বর্তমান, মানে বচন কি হবে? একমাত্র বর্তমান কালেই হবে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পার্থক্য হয়ে গেল। 3 নম্বর পার্থক্য দেখো, বাক্য নিয়ে সত্য মিথ্যার কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে? কিন্তু বচনের সত্যতা বা মিথ্যাত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
ঠিক আছে, তাই বচনের সত্যতা বা মিথ্যাত্বতা থাকে, কিন্তু বাক্যের সেটা থাকে না। ঠিক আছে, এটা 3 নম্বর হয়ে গেল। এবার পরে কোশ্চেন দেখো, কোন কোন বচনে কোন পদ ব্যাপ্য তা উল্লেখ করো। আমাদের কয়টি বচন আমরা সবাই জানি, আমাদের 4টি বচন, এ ই আই ও। ঠিক আছে, এ ই আই ও। এ বচনে কোন পদ ব্যাপ্য, হ্যাঁ, ই বচনে কোন পদ ব্যাপ্য, আই বচনে কোন পদ ব্যাপ্য, ও ও বচনে কোন পদ ব্যাপ্য, এগুলো একবার দেখে যাবে। হ্যাঁ, আমি জানি তোমরা এগুলো জানো। আচ্ছা, পরে কোশ্চেনটা দেখো, নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য উল্লেখ করো। হ্যাঁ, পার্থক্য লেখো। বচনের গুণের কাজ কি? দ্বিতীয় কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। কি হয়েছে যে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। নিরপেক্ষ বচন কাকে বল, একবার শুনে নাও। নিরপেক্ষ বচন, যে বচনের উদ্দেশ্য বিধেয় কোনো শর্তের উপর নির্ভর করে না, তাকে নিরপেক্ষ বচন বলে। যে বচনের উদ্দেশ্য বিধেয় কোনো শর্তের উপর নির্ভর করে না, তাকে নিরপেক্ষ বচন বলে। যেমন যদি বলি সকল মানুষ হয় মরণশীল জীব, এর উদ্দেশ্য বা বিধেয়, মানে উদ্দেশ্য কি, মানুষ বা মরণশীল, কারোর উপর নির্ভর করে থাকে? কারোর উপর নির্ভর করে থাকে না, তাই জন্য এটা নিরপেক্ষ বচন। তাহলে কি নিরপেক্ষ বচন কাকে বলে? যে বচনের উদ্দেশ্য এবং বিধেয় কারোর উপর বা কোনো শর্তের উপর নির্ভর করে থাকে না, তাকে নিরপেক্ষ বচন বলে। সাপেক্ষ বচন কাকে বলে? ঠিক তার উল্টোটা। যে বচনের উদ্দেশ্য এবং বিধেয় কোনো শর্তের উপর নির্ভর করে থাকে, তাকে সাপেক্ষ বচন বলে। সাপেক্ষ বচন আবার 2 রকম, প্রাকল্পিক, বৈকল্পিক। যেমন একটা উদাহরণ দিয়ে নি, হ্যাঁ, যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে। যদি রাম স্কুলে যায় তবে আমি স্কুলে যাব। দেখো, আমার স্কুল যাওয়াটা কার উপর নির্ভর করছে? রামের উপর। এইগুলো হচ্ছে সাপেক্ষ বচন। ঠিক আছে, আর গুণের কাজ কি? এই কোশ্চেনটা, এটা খুব ইজি কোশ্চেন। হ্যাঁ, গুণের কাজ কি? উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্বন্ধ স্থাপন করে। এটা একটা কাজ, আরো অনেক কাজ আছে। আচ্ছা, বচনের গুণগত দিক থেকে কয় প্রকার? 2 প্রকার, সদর্থক বচন, নঅর্থক বচন। এবার দেখো, নিরপেক্ষ বচন কাকে বলে? একটু আগে আলোচনা বলেছি নিরপেক্ষ বচন কাকে বলে। তৃতীয় কোশ্চেন, নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ, পরিমাণ, সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো। দেখো, যারা বচন চ্যাপ্টারটা একটু মন দিয়ে পড়েছে বা একটু বুঝে পড়েছে, তাদের কিন্তু কোনো কোশ্চেন সমস্যার হবে না, কোনো কোশ্চেনেই তাদের সমস্যায় পড়তে হবে না। দেখো, নিরপেক্ষ বচন কাকে বলে আমি আলোচনা করেছি। গুণ অনুসারে বচন কয় ভাগে ভাগ করা যায়? বচন 2 ভাগে ভাগ করা যায়। কি কি? সদর্থক বচন এবং নঅর্থক বচন। পরিমাণ অনুসারে বচন কয় ভাগে ভাগ করা যায়? পরিমাণ অনুসারে বচন 2 ভাগে ভাগ করা যায়, এক সামান্য বচন এবং বিশেষ বচন। সম্বন্ধ অনুসারে বচন কয় ভাগে ভাগ করা যায়? সম্বন্ধ অনুসারে বচন আবার 2 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে নিরপেক্ষ বচন, আর একটা সাপেক্ষ বচন। ঠিক আছে, এই হলো। তাহলে এগুলো প্রত্যেকটা কাকে বলে, নঅর্থক বচন কাকে বলে, সদর্থক বচন কাকে বলে, বিশেষ বচন কাকে বলে, সামান্য বচন কাকে বলে, এগুলো একটু মুখস্থ করে রাখবে। ঠিক আছে, তাহলে বচন থেকে আমরা আরেকবার রিপিট করে দিই, বচন থেকে আমরা মোট 3টি কোশ্চেন করছি। দেখো, আবারও বলছি, যারা লজিক পারবে তারা কিন্তু লজিক করো। তোমাদের এই বোর্ড কোশ্চেন অথবা লজিক থাকবে, মানে বচন করো থাকবে 2 মার্ক করে। ঠিক আছে, তারা যারা বচন পারবে তারা কিন্তু বচন করবে, যারা বচন পারবে না, বচন করতে পারবে না, তারা বট কোশ্চেনে যাবে। আর বট কোশ্চেন কিন্তু পার্ট বাই পার্ট ভাগ করা থাকবে, পার্ট করে ভাগ করা থাকবে। 2, 4, 2 প্লাস 4 প্লাস 2, এরকম করে ভাগ করা থাকবে। তাই প্রথম কোশ্চেন আমরা কি রেখেছি? বচন বলতে কি বোঝো? বচন ও বাক্যের মধ্যে পার্থক্য। কোন বচনে কোন পদ ব্যাপ্য তা উল্লেখ করো, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন কি? নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। বচনে গুণের কাজ কি? ঠিক আছে। আচ্ছা, তৃতীয় নম্বর কোশ্চেন কি? নিরপেক্ষ বচন কাকে বলে? গুণ, পরিমাণ এবং সম্বন্ধ অনুসারে, গুণ, পরিমাণ এবং সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো, অবশ্যই উদাহরণ সহ।
ফিলোসফিতে যা কোশ্চেনই লেখো, বট কোশ্চেন লিখলেই উদাহরণ যদি উল্লেখ নাও থাকে তুমি কিন্তু উদাহরণ দিয়ে আসবে। ঠিক আছে, দেখো এবার আমরা চলে যাই পরে যে চ্যাপ্টার থেকে তোমাদের বট কোশ্চেন আছে ফিলোসফি, সেটা হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান, ঠিক আছে। অমাধ্যম অনুমানে কি আছে? অমাধ্যম অনুমানে আবর্তন বিবর্তন আছে। ঠিক আছে, চলো আমরা অমাধ্যম অনুমানের কোশ্চেনগুলো দেখে নিই। অমাধ্যম অনুমান থেকে কোন কোন কোশ্চেনগুলো করব। প্রথম যে কোশ্চেনটা করব, আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এ বচনের সরল আবর্তন কি সম্ভব তা আলোচনা করো। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন, ব্যাবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। বস্তুগত ব্যাবর্তনকে কি প্রকৃত ব্যাবর্তন বলা যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যাবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। বস্তুগত ব্যাবর্তনকে কি প্রকৃত ব্যাবর্তন বলা যায়? থার্ড কোশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, আসার চান্স অনেকটাই বেশি। অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমান পার্থক্য আলোচনা করো। কি বললাম? অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য আলোচনা করো। এই তিনটে কোশ্চেন তোমরা যদি ঠিকঠাক ভালোভাবে করে যাও তো এর মধ্যেই তোমরা পেয়ে যাবে, আশা করি এর মধ্যেই পেয়ে যাবে অমাধ্যম অনুমানে। আচ্ছা, চলো আমরা নিরপেক্ষ ন্যায়ের দিকে যাই। হ্যাঁ, ন্যায় টিকা আসে বেশি। হ্যাঁ, ন্যায় থেকে দুটো টিকা করতে হয়, ঠিক আছে, বা প্রমাণ করো। তো কি কি আমরা এখানে 6টা টিকা রেখেছি। হ্যাঁ, 6টার মধ্যে আশা করি তোমরা দুটো টিকা পেয়ে যাবে। প্রথম, নিরপেক্ষ ন্যায়ে সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদের কাজ কি? নিরপেক্ষ ন্যায়ে সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদের কাজ কি? প্রথম কোশ্চেন। দ্বিতীয়, চতুষ্পদ ঘটিত দোষ। টিকা, চতুষ্পদ ঘটিত দোষ। তৃতীয়, অব্যাপ্য হেতু দোষ। কি? অব্যাপ্য হেতু দোষ। চতুর্থ, নিরপেক্ষ ন্যায় সম্পর্কে টিকা আছে, নিরপেক্ষ ন্যায়। পঞ্চম, অবৈধ সাধ্য দোষ। অবৈধ সাধ্য দোষ। তারপর দেখো, দুটি আশ্রয় বাক্য নর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, এটা প্রমাণ করতে হবে। কি করতে হবে? দুটি আশ্রয় বাক্য, এটা দুটি নর্থক হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, এটা প্রমাণ করো। তাহলে নিরপেক্ষ ন্যায়ে কি কি টিকা আমরা করব আরেকবার রিপিট করি। দেখো, নিরপেক্ষ ন্যায়ে সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদের কাজ কি? চতুষ্পদ ঘটিত দোষ, অব্যাপ্য হেতু দোষ, নিরপেক্ষ ন্যায়, অবৈধ সাধ্য দোষ, দুটি আশ্রয় বাক্য নর্থক হলে তার থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না, প্রমাণ করো। ঠিক আছে, এই 6টা টিকা তোমরা যদি করো তো এর মধ্যে থেকে আসার চান্স অনেকটাই বেশি। মিলের পরীক্ষামূলক পদ্ধতি আমরা দেখে নেব। এখান থেকে এই তিনটের মধ্যে থেকে একটা না একটা আসবে, এটা 8 মার্কের আসে। একটা করতে হয়। কি থাকে? যে কোনো একটা পরীক্ষামূলক পদ্ধতি তোমাদেরকে দেওয়া থাকবে, সংজ্ঞা, সাংকেতিক উদাহরণ, বাস্তব উদাহরণ, অসুবিধা এবং সুবিধা, সুবিধা অসুবিধা, এইগুলো দুটো দুটো করে প্রত্যেকটা লিখতে হবে। সংজ্ঞা দিতে হবে, বাস্তব উদাহরণ দিতে হবে, সাংকেতিক উদাহরণ দিতে হবে, দুটো সুবিধা দুটো অসুবিধা। কি কি করব? অন্যয় পদ্ধতি খুব ইম্পর্টেন্ট এবারের জন্য। ব্যতিরেকী পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে করবে এটা। সহপরিবর্তন পদ্ধতি, এই তিনটে করলে 8 মার্কের এখান থেকে একটা না একটা পাচ্ছ। ঠিক আছে, তাহলে মিলে পরীক্ষামূলক পদ্ধতি অন্যয় পদ্ধতি করছো, ব্যতিরেক পদ্ধতি এবং সহপরিবর্তন পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরের পার্টে যাই। আমি একটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখো, এবার আরোহমূলক দোষ, পরের অধ্যায় আরোহমূলক দোষ। এখান থেকে দুটো টিকা আসবে 4 মার্ক করে। তোমাদের দুটো টিকা লিখতে হবে 4 মার্ক করে, 2 8 মার্ক। ঠিক
ঠিক আছে, কোন কোন টিকাগুলো তোমরা করবে দেখো। 1 নম্বর, প্রথমে অবৈধ সামান্যীকরণ দোষ, খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। অবৈধ সামান্যীকরণ দোষ। দ্বিতীয়, বহুকরণবাদ, কাকতালীয় দোষ। তৃতীয়, খুব ইম্পর্টেন্ট, অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা দোষ। অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা দোষ। আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা দোষ, জনিত দোষ। এটা এটা খুব ইম্পর্টেন্ট। পঞ্চম, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ, খুব ইম্পর্টেন্ট। এবং শেষ, ষষ্ঠ, অপর্যবেক্ষণ দোষ। তাহলে আমরা এখান থেকে 6টা টিকা করব, ঠিক আছে। আরও মূলক দোষ থেকে 2টো আসবে তোমাদের, কি অবৈধ সামান্যীকরণ দোষ, বহুকরণবাদ, কাকতালীয় দোষ, অবান্তর ঘটনাকে কারণ হিসাবে গণ্য করা দোষ, আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা জনিত দোষ এবং অপর্যবেক্ষণ দোষ। ঠিক আছে, এই টিকাগুলো তোমরা যদি করো তাহলে এর মধ্যে থেকে 2টো টিকা আসবে। ঠিক আছে, ফিলোজফিতে কোনো অধ্যায়ে কোথাও যদি সমস্যা হয় বা কোথাও বুঝতে যদি সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারো। হ্যাঁ, আমি তোমাদের হেল্প করব। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করো। ঠিক আছে, আর ভালো থেকো সবাই।